যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে প্রত্যেককে স্বাগত। এই ক্লাসে আমরা ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা ব্যাংক হিসাব নিয়ে আলোচনা করব। ব্যাংক হিসাব হচ্ছে একটি খতিয়ান ভালো পারতে হলে আমাদের জাবেদাগুলো আগে অবশ্যই ভালোভাবে পারতে হবে। ব্যাংক হিসাবের খতিয়ান করার ক্ষেত্রে আমরা সাধারণত দুইটা পদ্ধতি অনুসরণ করতে পারি। একটা হচ্ছে টি ছক পদ্ধতি আর একটা হচ্ছে চলমান জের ছক পদ্ধতি। এই ক্লাসে আমি দুইটা পদ্ধতি নিয়ে তোমাদেরকে আলোচনা করব। টি ছক পদ্ধতিতে খতিয়ানের দুইটা অংশ, একটা হচ্ছে ডেবিট অংশ, একটা হচ্ছে ক্রেডিট অংশ। ডেবিট দিকে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। ক্রেডিট দিকের ঘরটা অনুরূপ, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা। চলমান জের ছকের গড়টা আমাদের টি ছকের তুলনায় একটু ব্যতিক্রম। চলমান জের ছকের গড়টি একটু লক্ষ্য করো। শুরুতে তারিখ, হিসাবের নাম, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স বা উদ্বৃত্ত, ডেবিট, ক্রেডিট। শুরুতে আমি বলেছি তোমাদেরকে খতিয়ান ভালো পারতে হলে অবশ্যই জাবেদা ভালো পারতে হবে। আমরা এক্ষেত্রে ব্যাংক সংক্রান্ত দুইটা জাবেদার মাধ্যমে খতিয়ানগুলো কমপ্লিট করব। শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে আমাদের জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আবার অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলে আমাদের জাবেদা হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তোমরা একটু লক্ষ্য করো, শেয়ার আবেদনের টাকা পাওয়া গেলে যেহেতু জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, সেহেতু টি ছকে ডেবিট দিকে আমরা লিখেছি শেয়ার আবেদন হিসাব। আবার অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলে জাবেদা হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, সেহেতু আমরা টি ছকে ক্রেডিট দিকে লিখেছি শেয়ার আবেদন হিসাব। এরপর দুই দিকের পার্থক্যটাকে বলবো আমরা ব্যালেন্স সিডি। এই ব্যালেন্স সিডিটাকে আবার পরের বছরের শুরুতে ট্রান্সফার করব ব্যালেন্স বিডি। কিন্তু চলমান জের ছকে টোটাল একটু ব্যতিক্রম। চলমান জের ছকে একটু লক্ষ্য করো, প্রথম জাবেদা থেকে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, আমরা হিসাবের নামের ঘরে লিখেছি শেয়ার আবেদন হিসাব। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, সেহেতু একবার ডেবিট দিকে টাকার ঘরে আর একবার ব্যালেন্স ডেবিট দিকে টাকার ঘরে লিখতে হবে। অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা ফেরত দেওয়া হলে যেহেতু জাবেদা হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, একটু লক্ষ্য করো হিসাবের নামের ঘরে লিখেছি আমরা শেয়ার আবেদন হিসাব এবং টাকা চলে আসছে ক্রেডিট দিকে। ডেবিট এবং ক্রেডিটের পার্থক্যটা চলে আসবে ব্যালেন্স ডেবিট দিকে। এই হচ্ছে আমাদের ব্যাংক হিসাব। এখন আমরা আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আলোচনা করব। যেহেতু এটা যৌথ মূলধনী প্রতিষ্ঠান, আর্থিক অবস্থার বিবরণীটি অবশ্যই একটা নিয়মের মাধ্যমে সাজিয়ে লিখতে হবে। এই অধ্যায়ে আমাদের আর্থিক বিভিন্ন অধ্যায়ের মতো এত বিস্তারিত লেনদেন থাকে না। আর যেহেতু বিস্তারিত লেনদেন থাকে না, সেহেতু আর্থিক অবস্থার বিবরণীটা অনেকটা সহজ হয়। সম্পদ পাশে সচরাচর তিন ধরনের সম্পদ থাকে। এক, স্থায়ী সম্পদ, দুই, চলতি সম্পদ, তিন, অসমন্বয়কৃত ব্যয়। অবশ্যই আমাদের এই সিরিয়ালটা মেনটেন করতে হবে। আমি হাতে গোনা কয়েকটি উদাহরণের সাহায্যে তোমাদের একটু বুঝিয়ে দেই। স্থায়ী সম্পদ নিয়েছি দুইটা, ভূমি ও দালান কোঠা, কলকব্জা যন্ত্রপাতি। চলতি সম্পদ, এই অধ্যায়ে চলতি সম্পদ আমরা একটাই পাবো, ব্যাংক জমা। যদি আমাদের অঙ্কে ব্যাংক জমার খতিয়ান করতে বলে, তাহলে আমরা ব্যাংক জমার খতিয়ান উদ্বৃত্ত থেকে সরাসরি টাকাটা এনে দিব। আর যদি খতিয়ান করতে না বলে, তাহলে জাবেদা থেকে ডেবিট এবং ক্রেডিট ব্যাংক জমার পার্থক্যে টাকাটা দিকে চলে আসবে। এই অধ্যায়ে তৃতীয় যে সম্পদটি অসমন্বিত ব্যয়, অনেকগুলো থাকতে পারে, যেমন শেয়ার অবহার বা শেয়ার বাট্টা, দায় গ্রাহকের কমিশন, প্রাথমিক খরচ, শেয়ার লেখকের দস্তুরি। কোন কোন অঙ্কে আমরা দেখব শুধুমাত্র একটা সম্পদ থাকতে পারে, সেটা হতে পারে চলতি সম্পদ। কোন কোন অঙ্কে আমরা তিনটা সম্পদে পেতে পারি, আবার কোন কোন অঙ্কে চলতি সম্পদ এবং অসমন্বিত ব্যয় দুইটা সম্পদে পেতে পারি। এরপর আমরা দেখব দায় ও শেয়ার হোল্ডার সত্ত্ব পাঁচটা। আমরা এই অধ্যায়ে দায় ও শেয়ার হোল্ডার সত্ত্ব করার ক্ষেত্রে
শুধুমাত্র দুই ধরনের দায় ও শেয়ার হোল্ডার সত্ত্ব আইটেম পেয়ে থাকবো। একটা হচ্ছে শেয়ার মূলধন এবং দ্বিতীয়টি হচ্ছে রিজার্ভ ও উদ্বৃত্ত। যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়ে শেয়ার মূলধনকে আমরা আবার চারটা ভাগে ভাগ করব। এক, অনুমোদিত শেয়ার মূলধন। দুই, ইস্যুকৃত শেয়ার মূলধন। তিন, বিলিকৃত শেয়ার মূলধন। চার, আদায়কৃত শেয়ার মূলধন। তোমাদের মনে রাখার সুবিধার্থে আমি প্রত্যেকটা মূলধন এখন ভেঙে ভেঙে আলোচনা করতেছি। অনুমোদিত শেয়ার মূলধন বলতে কি বুঝি? কোন একটি যৌথ মূলধনী প্রতিষ্ঠানের মোট মূলধনের সমষ্টিকে বলবো আমরা অনুমোদিত শেয়ার মূলধন। ইস্যুকৃত শেয়ার মূলধন কি? মোট অনুমোদিত শেয়ার মূলধনের থেকে যে পরিমাণ শেয়ার বিক্রয়ের জন্য সিদ্ধান্ত নেওয়া হয় ওই পরিমাণ শেয়ারকে বলবো আমরা ইস্যুকৃত শেয়ার মূলধন। বিলিখিত শেয়ার মূলধন বলতে কি বুঝি? যে পরিমাণ শেয়ার বিক্রি করা হবে সে পরিমাণ মূলধনকে বলবো আমরা বিলিখিত মূলধন। আর আদায়কৃত শেয়ার মূলধন হচ্ছে যে পরিমাণ শেয়ারের টাকা আদায় হবে সেটাকে বলবো আমরা আদায়কৃত শেয়ার মূলধন। সর্বশেষ আইটেমটি হচ্ছে রিজার্ভ ও উদ্বৃত্ত। এক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি আইটেমে পেয়ে থাকবো, সেটা হচ্ছে শেয়ার অধিহার। আর শেয়ার অধিহার বলতে আমরা কি বুঝি? লিখিত মূল্যের চেয়ে বেশি মূল্যে শেয়ার বিক্রি করাকে। তো আমরা আরেকবার তোমাদের সুবিধার্থে আলোচনা করতেছি। আমরা সম্পদ পাশে বিশেষ করে আমরা তিন ধরনের সম্পদ পাবো। একটা হচ্ছে স্থায়ী সম্পদ, একটা চলতি সম্পদ, একটা হচ্ছে অসমন্বিত ব্যয়। দায় ও শেয়ার হোল্ডার শর্ত পাশে আমরা দুই ধরনের দায় পাবো, একটা হচ্ছে শেয়ার মূলধন আর একটা হচ্ছে রিজার্ভ এবং উদ্বৃত্ত। আমরা সাধারণত শেয়ার মূলধনকে আবার চার ভাগে ভাগ করব: অনুমোদিত শেয়ার মূলধন, ইস্যুকৃত শেয়ার মূলধন, বিলিখিত শেয়ার মূলধন, আদায়কৃত শেয়ার মূলধন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তৃতীয় ক্লাসে আমরা সৃজনশীল ক এর নানান সমস্যা নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।